রেডিও মিলনের আজকের নিবেদন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী রক্তজবা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী রক্তজবা। প্রায় 200 বছর আগে ইংরেজ শাসনকালে এই বাংলার মাটিতে দাপিয়ে বেড়াত ডাকাতরা। অবশ্য ডাকাতদের উত্থানের মূলেও ছিল সেকালের জমিদার এবং ব্রিটিশদের অত্যাচার। জমিদাররা ব্রিটিশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে প্রজাদের ওপর চাপিয়ে দিত করের বোঝা। কর দিতে না পারলে চলত অত্যাচার। বহু গরিব মানুষ এই অত্যাচার আর অভাব সহ্য করতে না পেরে যোগ দিত ডাকাত দলে। অনেক ডাকাত অত্যাচারী জমিদারদের থেকে লুট করে তা বিলি করত গরিবদের মধ্যে। তাই বহু ক্ষেত্রে ডাকাতরা ছিল সাধারণ লোকের কাছে নায়ক, কিন্তু সব ক্ষেত্রে তা সত্যি ছিল না। যেমন বর্ধমান জেলার সোনাদিহি গ্রাম। এখানকার জমিদার বিষ্ণুপদ ঘোষ তাঁর প্রজাদের কাছে ভালো মানুষ, স্বস্তিক বৈষ্ণব হিসেবেই পরিচিত ছিলেন তিনি। অপরদিকে এই এলাকার ত্রাস হিসেবে পরিচিত একটাই নাম, হরি ডাকাত। সে গরিব বড়লোক নির্বিচারে সবাইকে লুট করত, হত্যা করত। তার নিষ্ঠুরতার বহু গল্প লোক মুখে প্রচলিত ছিল। একবার এক মহিলার কান থেকে সোনার দুল খুলতে দেরি হচ্ছিল বলে হরি ডাকাত মহিলার দুল শুদ্ধ কান দুটোই কেটে নিয়েছিল। পাশের গ্রাম রায়মণিপুরের জমিদার বাড়িতে হরি ডাকাতের ডাকাতির ঘটনার কথা গোটা জেলা জানে। এক রাতে হরি ডাকাত রায়মণিপুরের জমিদার বাড়িতে হামলা করে। বাড়ির সর্বস্ব লুট করার পর জমিদার বাড়ির সদস্য, চাকর বাকর, প্রহরী সহ 41 জনকে কচুকাটা করেছিল সে। তাদের মধ্যে অনেক নারী এবং বাচ্চাও ছিল। এবং সবশেষে জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দেয় সে। বিষ্ণুপদও হরি ডাকাতের হাত থেকে রেহাই পাননি। এই নিষ্ঠুর ডাকাতের হাতেই নিজের একমাত্র জামাইকে হারিয়েছিলেন বিষ্ণুপদ। সেই শোকে মেয়েও মারা যায়। এরপরেই বিষ্ণুপদ তাঁর একমাত্র নাতিকে এইসব ব্যাপার থেকে দূরে রাখতে পাঠিয়ে দেন কলকাতায়। সেখানে থেকেই বহু বছর পড়াশুনো করে আজ এত বছর পর ঘরে ফিরছে ঘোষ বংশের একমাত্র কুলপ্রদীপ। সন্ধ্যা তখন হয়। নদীর ওপর সূর্যের শেষ সোনালিটুকু তখনও রয়ে গেছে। সোনাদিহির ঘাটের দিকে ধীরে সুস্থে এগিয়ে আসছে একটা ছোট নৌকো, কেষ্ট মাঝির নৌকো। কেষ্ট বৃদ্ধ হয়েছে। 4 পুরুষ ধরে তারা এই গ্রামেরই বাসিন্দা, তাই সকলকেই চেনে কেষ্ট। নৌকো বাইতে বাইতে খোশ মেজাজে সে গল্প করছে তার একমাত্র যাত্রী বিমলের সাথে। তা বাবু, কত বছর বাদে এ গায়ে ফিরছেন? প্রায় 10 বছর হলো কেষ্ট কাকা। বাপরে, তোমারে সেই ছোট্টটি দেখেছিলাম শেষবার। তারপর তো বুড়ো বাবু তোমারে শহরে পাঠাই দিল পড়াশুনো করতে। হ্যাঁ কাকা, কলকাতাতেই পড়াশোনা করলাম এতগুলো বছর। তারপর চাকরি। গায়ে শুনি মন কেমন করতো নি? তাকে আর করতো না কাকা। খুব খুব মন খারাপ লাগতো মাঝে মাঝে।
আপনার দাদু তো এখানে একা থেকেছে এতদিন, আপনারই জন্য এই ভিটে আগলি। তা কোথায় চাকরি করতেন আপনি বাবু? কেষ্টর প্রশ্নটা বিমল শুনতে পেল কিনা ঠিক বোঝা গেল না। তার চোখের সামনে ততক্ষণে দাদুর মুখখানি ভেসে উঠেছে। বেশ কিছুক্ষণ আনমনা থাকার পর সে জিজ্ঞাসা করল, আচ্ছা কেষ্ট কাকা, দাদু কি এখনো একাই আছে? হ্যাঁ, একেরে একা, ঘর থেকে বেরই হন না, কারোর সাথে সম্পর্ক রাখেননি। খুকিমার মরার পর থেকে তো। কথাটা বলতে গিয়ে থেমে গেল কেষ্ট, কারণ এই খুকি আর কেউ নয়, বিমলের মা। বিমলের বাবা মার মৃত্যুর ঘটনা গ্রামের সকলেই জানে। এদিকের কয়েকটা গ্রামে গত 15 বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে হরি ডাকাত আর তার দলবল। প্রচণ্ড নৃশংস এবং ক্রূর হিসেবে তার কুখ্যাতি এতটাই ছিল যে সাহেবরা সরকারিভাবে তার নামে 1000 টাকার পুরস্কার রেখেছে 5 বছর আগেই। কিন্তু হরিকে আটক করা যায়নি আজও। অবশ্য হরি ডাকাতের ধরা না পড়ার একটা বিশেষ কারণ ছিল। তাকে ধরা যায় না কারণ কেউ জানে না তাকে কেমন দেখতে। তার মুখ আজ অবধি কেউ দেখেনি, এমনকি তার নিজের দলেও মাত্র একজন বাদে কেউ তাদের সর্দারের মুখ দেখেনি। তাই কখনো কোনো ডাকাত ধরা পড়লেও সে হরি ডাকাতের সম্বন্ধে কিছুই বলতে পারে না। বড়জোর তার ডেরার খবর পুলিশ বের করে, কিন্তু সেখানে পৌঁছে দেখে ততক্ষণে হরি এবং তার দলবল মালপত্র সহ সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। হরি আলাদা আলাদা জায়গায় অস্থায়ী ডেরা করে, কিন্তু মূল ডেরাটা কোথায় সেটা কেউ জানে না। একমাত্র হরির ডান হাত ধীরু ডাকাত তাদের সর্দারের চেহারা দেখেছে বলে শোনা যায়। ইংরেজ সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু লাভ কিছু হয়নি। বেশ কিছু দারোগা এবং পুলিশ প্রাণ দিয়েছে এই গত কয়েক বছরে। হরি ডাকাতের নামে আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছে যে আজকাল কোনো দারোগাই আর আসতে চায় না এই সোনাদিহি থানায়। আজ থেকে প্রায় 11 বছর আগের কথা। তখন বিমলের বয়স সবে 10 কি 12। বিষ্ণুপদ ঘোষের একমাত্র মেয়ে ফুলির সন্তান সে। জন্ম থেকে দাদুর বাড়িতেই সে মানুষ হচ্ছিল, কারণ তার বাবার পরিবারে কেউ নেই। বিমলের বাবা ধীরেন শহরে চাকরি করত। মাসে 1 কি 2 বার 2-3 দিনের জন্য বউয়ের কাছে আসত। তবে সেবার হুট করে বেশ কয়েকদিনের টানা ছুটি পড়ায় ধীরেন শ্বশুরবাড়িতে আসে। চিঠিতে সে কিছু জানায়নি স্ত্রীকে। তার ইচ্ছে ছিল হঠাৎ এসে স্ত্রী আর ছেলেকে চমকে দেবে। তখন রাতে বড় বজরা চলত মধুপুর থেকে সোনাদিহি ঘাট অবধি। ধীরেন রাতের বড় বজরায় গ্রামে আসছিল। তাদের জাহাজ ঘাট থেকে তখন অনেকটাই দূরে। হঠাৎই এক মাল্লা দেখল দূরে অন্ধকারে একটা ছোট আলো ভেসে আসছে। ঘাটের দিক থেকে একটা ছোট নৌকো আসছে তাদের দিকে। প্রথমে কেউ সন্দেহ করেনি, কিন্তু যখন বোঝা গেল যে সেটা কার নৌকো, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। নৌকো কিছুটা কাছে আসতেই একদল লোক নৌকো থেকে জলে ঝাঁপিয়ে পড়ল। তারপর নদী থেকে তারা উঠে পড়ল বজরায়। আকাশ কাঁপানো ডাকে হরি ডাকাত এবং তার দল বজরায় চড়াও হলো। এর আগে হরি নদীতে কখনো ডাকাতি করেনি, তাই কেউই সেভাবে প্রস্তুত ছিল না জলপথে আক্রমণের জন্য। তবে একটু পরেই জানা গেল হরির হঠাৎ নদীপথে চড়াও হওয়ার কারণ।
অন্ধকারে মাত্র কয়েকটা মশালের আলোয় দলটাকে সাক্ষাৎ যমদূতের মতো লাগছিল আতঙ্কিত যাত্রীদের। তাদের দলপতি অর্থাৎ হরির মুখ ঢাকা একটা কালো কাপড়ে। শুধু মশালের আগুনে তার দু চোখ ভাঁটার মতো জ্বলজ্বল করছিল। গমগমে গলায় সে বলল, আমাদের কাছে খবর আছে যে এই বজরায় সাহেবরা একজন নিজেদের লোকের সাথে বারুদ, আগ্নেয়াস্ত্র সহ প্রচুর অস্ত্র পাঠাচ্ছে আমাদের দলের বিরুদ্ধে পুলিশদের লড়াই করার জন্য। আমরা সেগুলো নিতে এসেছি, আর সেই সাথে সেই সাহেবদের চরকে খুন করতে এসেছি। সর্দারের কথা শেষ হওয়া মাত্রই তার দল ঢুকে পড়ল জাহাজের খোলের ভেতর। প্রতিটা ঘর খুঁজল তন্ন তন্ন করে। তাদের কাছে ভুল খবর ছিল না। কিছুক্ষণের মধ্যেই বজরার ভেতর থেকে প্রচুর অস্ত্রশস্ত্র বারুদ পাওয়া গেল। হরি ডাকাত ক্রুদ্ধ হুঙ্কার ছেড়ে আদেশ দিল, যে এই জিনিস নিয়ে আসছে সে নিজে উঠে বেরিয়ে আয় আমার সামনে। অন্ধকারে স্পষ্ট সব যাত্রীদের দেখা না গেলেও তাদের মধ্যে কেউ যে উঠে দাঁড়ালো না সেটা বোঝা যায়। কেই বা জেনে শুনে মৃত্যুর হাতে নিজেকে সমর্পণ করে? মাথায় আগুন জ্বলে উঠল হরির। সে আবার গর্জে উঠল, বেশ, তবে ফল ভোগ কর তোরা সবাই। হ্যাঁ, সব কটাকে কচুকাটা করা হোক একেবারে। প্রভুর আদেশ পেতেই উন্মত্ত পশুর মতো ধারালো অস্ত্র হাতে ৩০ জন নিরস্ত্র যাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ল ১৫ জনের ডাকাত দল। নির্দ্বিধায় নিষ্ঠুরভাবে নির্বিচারে সকলকে হত্যা করল তারা। তারপর এক এক করে মৃতদেহ ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। পরদিন আরও কয়েকটা মৃতদেহের সঙ্গে ঘাটের কাছে ভেসে উঠেছিল বিমলের বাবা ধীরেনের মৃতদেহ। সেই দিন ছিল সোনাদিহির কালো দিন। মৃতদেহগুলো গ্রামের লোকেরা পৌঁছে দিয়েছিল এক একটা বাড়িতে। বিমলের এখনো সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তার বাবার মৃতদেহের পাশে আলু থালু বেশে বসে আছে তার মা। কাঁদছিল না, কেমন যেন পাথরের মতো বসেছিল। কিছুক্ষণ বাদে বাবার মৃতদেহ এবং বিমলকে নিয়ে কয়েকজন গ্রামের লোক মিলে গেল শ্মশানে। দাদুও ছিলেন সবার সঙ্গে। মাথায় হাত দিয়ে বসেছিলেন গোটা সময়টা। তার পরের স্মৃতি স্পষ্ট নয় বিমলের। সব যেন ঘোরের মধ্যে ঘটে গিয়েছিল। ঘাটে নেমে তাকে দিয়ে কিছু করানো হয়। তারপর নাপিত চুল কামিয়ে দিয়েছিল। বাবার শেষ কৃত্য সেরে বিমল যখন বিকেলে দাদুর সঙ্গে বাড়ি ফিরল, তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। বাড়ি ঢুকে মাকে ডাকতে ডাকতে দোতলার ঘরে ঢোকে বিমল। দেখে ঘরের কড়িকাঠের সাথে শাড়ি জড়িয়ে ঝুলে আছে তার মায়ের মৃতদেহ। এক মাথা সিঁদুরে মায়ের মৃত মুখটা কেমন যেন অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। সেখানে কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিল বিমল জানে না। হুঁশ ফেরে যখন তার দাদু বিষ্ণুপদ তাকে খুঁজতে খুঁজতে সেই ঘরে আসেন এবং পর মুহূর্তে ওই দৃশ্য দেখে নাতিকে জড়িয়ে ধরে ঘর থেকে বের করে আনেন। হরি ডাকাতের কারণে একই দিনে জামাতা এবং কন্যাকে হারান বিষ্ণুপদ, এবং বিমল হারায় বাপ মাকে। দাদু বিষ্ণুপদ এর আগে অবধি মাঝে মধ্যেই ব্যবসার কাজে টানা ৪-৫ দিন বাড়ির বাইরে থাকতেন, কিন্তু এই ঘটনার পরেই তিনি নিজের ব্যবসার পাট চুকিয়ে নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দী করেন। ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করে কৃষ্ণের পায়ে নিজের বাকি জীবন সমর্পণ করেন তিনি। তারপর থেকে আজ অবধি গত 10 বছরে বাড়ির বাইরে বের হননি বিষ্ণুপদ। তার জমিদারি খুব বড় ছিল না, প্রজারাও গরিব,
তাই আয়ও খুব বেশি হতো না। সেজন্য বোধহয় কোনোদিন হরি ডাকাত তাঁদের বাড়িতে ডাকাতি করতে আসেনি। কিন্তু বিমল বুঝেছিল তার দাদুর ব্যবসাটা নিশ্চয়ই বেশ বড় ছিল, কারণ তাদের সঞ্চিত টাকার অভাব ছিল না। বিষ্ণুপদ তাঁর একমাত্র নাতিকে কলকাতা পাঠিয়ে দেন। সেখানে থেকেই বিমল পড়াশুনো করত আর নিজে গৃহবন্দী হয়ে এক প্রকার সন্ন্যাস জীবন বেছে নেন। এরপর দেখতে দেখতে প্রায় 10টা বছর পেরিয়ে গিয়েছে। আজ এতগুলো বছর পর বিমল ফিরছে সোনাদিহিতে। নৌকোয় বসে এইসবই ভাবছিল বিমল। পুরনো স্মৃতি মনে আসতে হৃদয় ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ক্রমশ। কেষ্ট মাঝি জিজ্ঞাসা করে, তা ছোট বাবু, আপনি আর এই গেরাম সেরি আর যাবেননি তো? এইখানেই থাকবেন তো এখন থেকে? হ্যাঁ কাকা, নিজের জন্মভিটের টান সত্যিই বড় টান। আর তাছাড়া দাদুর বয়স হয়েছে, তাই এখন থেকে এখানেই থাকবো, তাকে সঙ্গ দেব। তা বেশ বেশ, তা জমিদারিরা এবার আপনি সাবধান ছোট বাবু। আচ্ছা, আপনার দাদু তো শুনছিলাম কিসে জানি একটা বড় ব্যবসা ছিল, সেটাও নতুন করে শুরু করবেন নাকি? না না, আমার তো চাকরি আছে। ও, তাহলে এ গেরাম থেকে চাকরি করবেন কি করে ছোট বাবু? চাকরির পোস্টিং আমি এখানে নিজেই নিয়েছি। এখানে তো কেউ আসতে চায় না, ওই হরি ডাকাতের ভয়। তাই আমি নিজে থেকে এখানে আসতে চাই শুনে সরকার বাহাদুর আমার আর্জি সহজেই মেনে নেয়। হ্যাঁ, সরকার বাহাদুর? তুমি কোন চাকরি করো গো ছোট বাবু? নৌকো ইতিমধ্যে ঘাটে ভিড়েছে। ঘাটে নেমে কাঁধে তার হোলডল আর হাতে টিনের বাক্সটা তুলে নিয়ে বিমল উত্তর দিল, আমি পুলিশে চাকরি করি কাকা। সোনাদিহি থানার ইনচার্জ এখন থেকে আমি, তোমাদের থানার নতুন তারকা। হ্যাঁ? মুখ হাঁ করে থাকা কেষ্ট মাঝিকে নৌকোতে রেখে ঘাটের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে সোনাদিহির নতুন দারোগা বিমল বক্সী। কেউ ধারণাও করতে পারেনি যে সে গত 10 বছর ধরে মনে মনে একটু একটু করে প্রতিশোধের আগুন পুষে রাখবে। দাদু? ঠাকুরের আসনের সামনে বসে মুদিত নেত্রে তুলসীমালা জপছিলেন বিষ্ণুপদ। ডাক শুনে চোখ খুললেন, ঘাড় ঘুরিয়ে তাকালেন দরজার দিকে। তার বয়স হয়েছে, এক সময়ের বলিষ্ঠ শরীর অনেকটাই ভেঙে গিয়েছে। চোখের দৃষ্টিও আগের মতো প্রখর নেই এখন। তাই কয়েক মুহূর্ত সময় লাগলো নাতিকে চিনতে বিষ্ণুপদ ঘোষের। তারপরই উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন। অনেক চেষ্টা করেও চোখের কোণ ভিজে যাওয়া থেকে আটকাতে পারলেন না বৃদ্ধ। বললেন, তুই এসেছিস দাদু ভাই? কত বড় হয়ে গিয়েছে আমার ভাই। দাদুর পা ছুঁয়ে প্রণাম করল বিমল। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? দেখ, তোদের ছোট বাবু ফিরে এসেছে। কে কোথায় আছি সেই ডাকটা আজকাল আর সাজে না। আগে এক সময় এই দোতলা বাড়িতে অনেক চাকর বাকর ছিল। 10 বছর আগে সকলকে বিদায় দিয়েছেন বিষ্ণুপদ। শুধু সবচেয়ে পুরনো চাকর শিবুকে ছাড়া। সেই শিবু আগে থেকেই দাঁড়িয়ে আছে দরজার বাইরে হাসি মুখে। বিমল বলল, এতগুলো বছরে একবারও কলকাতা গেলে না আমার সঙ্গে দেখা করতে? এখানে আসতেও দাওনি। বুকের উপর যে পাথর চেপে আমি তোকে এতদিন দূরে রেখেছি, তা আমি তোকে বোঝাতে পারবো না দাদা ভাই। আমি চাইনি এই বাড়ির শোকের পাপের ছায়া তোর উপর পড়ুক। আমি চেয়েছি তুই অনেক দূরে থাক, এখান থেকে, সব কিছু থেকে দূরে, সুরক্ষিত। কিন্তু তুমি তো আসতে পারতে আমার সঙ্গে দেখা করতে দাদু। তোর মুখটা দেখলে যে আমি কষ্টে মরে যাচ্ছিলাম দাদা ভাই। তোর মুখটা দেখলেই যে আমার
তোর বাপের আর মায়ের কথা মনে পড়ে। এই শোক যে কি শোক বোঝাতে পারবো না দাদা ভাই। এই শোক যেন পৃথিবীর কোনো বাপকে সইতে না হয়। দাদুর ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো বিমল। আচ্ছা দাদু, তোমার শরীর এখন কেমন আছে? বিষ্ণুপদ উত্তর দিলেন, আর চলে যাচ্ছে একরকম। কত বছর পর এই বাড়িতে এলাম। জানো দাদু, একটু একটু করে ভুলেও গিয়েছি আমি। এই যেমন তোমার ঘরের জানলাটা আমার যেন মনে হচ্ছে আরো বড় ছিল। শিবু এতক্ষণ দরজায় দাঁড়িয়ে দাদু নাতির কথোপকথন শুনছিল হাসি মুখে, আর মাঝে মাঝে ধুতির খুঁট দিয়ে চোখ মুছছিল। এবার সে বলল, এইরকমই হয় ছোট কর্তা। ছোটবেলায় যেহেতু সবাই নিজের ছোট্ট মানুষ হয়, তাই সব কিছু তখন বড় বড় লাগে। ঠিক বলেছ শিবু কাকা। এই বাড়িটাও যেন অনেক বড় বলে মনে হচ্ছে। চলো না শিবু কাকা, বাড়িটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে। আহা দাদু ভাই, আজ আর এই অন্ধকারে লণ্ঠনের আলোয় দেখতে হবে না। এমনিতেই বাড়ি পুরনো হয়েছে, জায়গায় জায়গায় ফাটল ধরেছে, সাপ খোপ থাকাও অসম্ভব নয়। কাল সকালে শিবের সঙ্গে গোটা বাড়ি কেন, গোটা গ্রাম ঘুরে দেখিস কেমন? আচ্ছা বেশ, তাই হবে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে শিবু কাকা, আমাকে আজ কি খাওয়াবে? শিবু হাসি মুখে চলল রান্নার জোগাড় করতে। আজ অনেক দিন পর রাতে শিবু পায়েস আর লুচি বানালো বুড়োবাবুর আদেশে। খুব উৎসাহের সঙ্গে রান্না করলো বহু বছর পর। কারণ এমনিতেই বুড়োকর্তা একাহারী, দিনে একবেলা খান, রাতে উপবাস। তাই শিবু নিজের জন্য রোজ রাতে ওই সকালের ভাতে জল ঢেলে পান্তা করে রেখে দেয়। গত 10 বছর এই তাদের জীবন। আজ যেন মরা বাড়িতে উৎসব লেগেছে বিমলের জন্য। ওদিকে দাদু নাতিতে গল্পগুজব চলল অনেক রাত অবধি। আজ শিবুরও চোখ বারবার জলে ভিজে যাচ্ছে, তাই তাদের খেতে দিয়ে সে সরে গেল অন্য কাজ করতে। ছোট কর্তার জিনিসপত্র বিমলের পুরনো ঘরে গুছিয়ে রাখছিল শিবু। টিনের বাক্স থেকে কাপড় নামানোর সময় কাপড়ের ভাঁজে হঠাৎ শক্ত কিছু হাতে লাগলো তার। কাপড় মোড়ানো জিনিসটা বেশ ভারী। সেটা বের করে কাপড় সরিয়ে ভেতরে উঁকি দিল শিবু। চামড়ার হোলস্টারের খোপটা খুলতেই লোহার কুচকুচে কালো লম্বা নলের জিনিসটা দেখা দিল। আচমকা বন্দুকটা দেখে কিছুটা ঘাবড়ে গেল শিবু। যদিও এ বাড়িতেও অনেকগুলো গাদা বন্দুক আছে, তবে এই জিনিস সে আগে দেখেনি। কিন্তু ছোটবাবু সঙ্গে করে কেন এনেছে বন্দুকটা? ডাকাতের ভয়ে? নিশ্চয়ই তাই হবে। কিন্তু তারপরেই চোখে পড়ল বন্দুকের নিচে রাখা পরিপাটি ভাঁজ করা খাঁকি উর্দিটা। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো সে। ব্যাপারটা অনুমান করতে সময় লাগলো না। তারপর ছুটে গেল নিচের ঘরে। আসনে বসে বিমল সবে 4 নম্বর লুচিটা ছিঁড়ে পায়েসে ডুবিয়ে মুখে দিয়েছে। ঠিক সেই সময় শিবু এসে ঢুকলো ঘরে। তার মুখের ভাব দেখেই খাওয়া থেমে যায় বিষ্ণুপদর। হাতের গ্লাস মুখ পর্যন্ত পৌঁছয় না। জিজ্ঞাসু চোখে পুরনো ভৃত্যের দিকে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে রে শিবু? কর্তা, কি বলবি তো কি হয়েছে? তোর মুখ চোখ এরকম লাগছে কেন রে শিবে? হ্যাঁ, ছোট বাবুরে জিজ্ঞেস করেন তিনি কেন এখানে এসেছেন। ব্যাপারটা বুঝতে না পেরে বিমলের দিকে তাকান বিষ্ণুপদ। বিমল কোনো কথার উত্তর না দিয়ে লুচির টুকরোটা চিবিয়ে গিলে নেয়। তারপর খুব ধীরে সুস্থে কাঁসার গ্লাস থেকে এক চুমুক জল খেয়ে উত্তর দেয়, চিঠিতেই তো জানিয়েছি
চাকরি নিয়েই এখানে এসেছি। ওরে জিজ্ঞেস করেন কর্তা, ও কিসে চাকরি করে? কেন কিসের চাকরি করো তুমি দাদা ভাই? হ্যাঁ, পুলিশে। হ্যাঁ, পুলিশে? তুমি তুমি পুলিশে চাকরি করো? বিমল ভেবেছিল কথাটা আগামীকাল বলবে দাদুকে, কিন্তু যখন দেখল আর রাগঢাক করে লাভ নেই, তখন সব দিক ভেবে আসল কথাটাই বলে ফেলার সিদ্ধান্ত নিল সে। আমি সোনাদিহি থানার নতুন ভারপ্রাপ্ত দারোগা হিসাবে এখানে বদলি হয়ে এসেছি। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলেন বিষ্ণুপদ। তার মনে হল মাথায় যেন এইমাত্র বাজ ভেঙে পড়েছে। এ কি শুনছেন তিনি? যে ভয়ে তিনি তার একমাত্র নাতিকে এই গ্রাম থেকে দূরে রেখেছিলেন, নিজের থেকে দূরে রেখেছিলেন, বিমল সুরক্ষিত জেনে তিনি এতদিন হাঁপ ছেড়ে বেঁচেছিলেন, শেষকালে কিনা সেই ভয়টাই সত্যি হলো। তুমি কি বলছো দাদু ভাই? তুমি তুমি তো চিঠিতে আমাকে আমাকে বলেছিলে তুমি তুমি সরকারি চাকুরে। মিথ্যা তো বলিনি দাদু, আমি পুলিশে চাকরি করি। গত কয়েক বছরেই উপর মহলে আমার বেশ সুনাম হয়েছে পুলিশ অফিসার হিসাবে, আর তাই সরকার বাহাদুর আমার কাজে খুশি হয়ে আমার নিজের গ্রামে বদলি দেওয়ার আবেদন মঞ্জুর করেছে। তাই আমাকে এই থানার দারোগা করে পাঠিয়েছে। আবেদন? মানে মানে তুমি তুমি নিজে এখানে আসতে চেয়েছো? কেন? কেন নয় দাদু, নিজের বাড়িতে ফিরতে চাওয়াটা কি অন্যায়? সোনাদিহি কি আমার নিজের গ্রাম নয়? তুমি কি পাগল হলে বিমল? হ্যাঁ, তুমি জানো না এটা এটা হরি ডাকাতের এলাকা? হ্যাঁ, তুমি জেনে শুনে এখানে কেন আসতে গেলে? কেন? ওরে ওরে শিবে, ওকে বোঝা, ওকে বোঝা। বড়বাবু তো ঠিক কথাই বলছে ছোট বাবু। এ কত বড় বিপদ তুমি ঘাড়ে নিয়েছো, তোমার ধারণাই নেই। এখানে কোনো দারোগা আসতে চাই না, তার কারণ আছে। এখানে আসা দারোগাদের হয় ছোট জগন্নাথ হয়ে থাকতে হয়, অথবা প্রাণে মরতে হয়। এই তো কয়েক বছর আগে এক দারোগা হরি ডাকাতকে ধরতে সাহস করেছিল, আর তারপর কি হলো জানো? হরির দল থানায় ঢুকে অন্য সেপাহীদের সামনেই তাকে খুন করে। জানি, আর সেই কারণেই আমি একা আসিনি। মানে মানে আমার আগেই প্রায় 10 জন নতুন পুলিশ এই গ্রামে ঢুকেছে গত 1 মাসে। সাধারণ লোকের মাঝেই তারা মিশে আছে। একে একে তারা থানায় যোগ দেবে আমার নির্দেশ পেলেই। এরা প্রত্যেকেই নির্ভীক এবং প্রশিক্ষণপ্রাপ্ত। বহুদিন ধরেই হরিকে ঠিক বাগে আনা যাচ্ছে না, তাই হরি এবং তার ডাকাত দলকে শেষ করতেই এই বিশেষ দল গঠন করেছে সরকার, এবং এই দলের নেতৃত্ব দেব আমি। কেন কেন এই কাজ করছো দাদু ভাই? উত্তর দিল না বিমল। চুপ করে মেঝের দিকে তাকিয়ে বসে রইল। উত্তর দেওয়ার প্রয়োজনও ছিল না। নাতির চোখে সেই সময় বিষ্ণুপদ দেখতে পাচ্ছিলেন প্রতিহিংসার আগুন। এই দৃষ্টি তাঁর পরিচিত। সেদিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল বৃদ্ধের। বিমলের এখানে ফিরে আসার উদ্দেশ্য তাঁর কাছে এখন স্পষ্ট। তিনি ভেবেছিলেন এই গ্রামের থেকে, ছোটবেলার স্মৃতি থেকে দূরে থাকলে বিমল ধীরে ধীরে সব ভুলে যাবে, মা বাপের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারবে। কোনো রকম কোনো প্রতিশোধ স্পৃহা থাকবে না নাতির মনে। কিন্তু তিনি অনুমান করেননি যে এত বছর ধরে সেই জিঘাংসা বুকে সযত্নে লালিত করে চলেছে বিমল। আর তাই সে আজ ফিরে এসেছে হরি ডাকাতকে এক হাত নিতে। হয়তো অন্যান্য থানার দারোগাদের মতো চোখ বুজে থাকলে কোনো অসুবিধে হতো না, কিন্তু তার নাতি যে সেরকম কিছু করবে না তা তিনি সহজেই অনুমান করতে পারছেন। বিমল বক্সি সরাসরি যুদ্ধ ঘোষণা করতে চলেছে তার পিতৃহন্তা হরি ডাকাতের বিরুদ্ধে। মাথায় হাত দিয়ে বসে পড়লেন বিষ্ণুপদ, কারণ তিনি জানেন এর ফল কখনোই ভালো হবে না। এই যুদ্ধে তিনি তার শেষ সম্বলটুকুও হারাবেন।
দাদুকে বা শিবুকে আর কোনো কথা না বলে খাবার শেষ করে পাতে জল ঢেলে নিজের ঘরের দিকে পা বাড়ায় বিমল। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে তাকে। নতুন থানার দায়িত্ব বুঝে নিতে হবে যত শীঘ্র সম্ভব। রায়গিন্নির বহু বছরের অভ্যেস কাক ভরে বিছানা ছাড়া। বাড়ির সকলের আগে উঠে স্নান করে তুলসী মঞ্চে প্রণাম সেরে তবে বাকি সব কাজ তিনি শুরু করেন। আজও প্রতিদিনের মতোই তিনি উঠে স্নান সেরে তুলসী মঞ্চের দিকে পা বাড়িয়েছেন। পুজো সেরে উনুনে আঁচ দিতে হবে। এরপর কয়েক সপ্তাহ পরের ঘটনা। তুলসী মঞ্চের দিকে এগোনোর সময়ই চোখ আটকে গেল জিনিসটার ওপর। বাড়ির উঠোনের তুলসী মঞ্চের ঠিক পাশে একটা রক্তজবার মালা পড়ে আছে। ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে কাল রাতে এটা ফেলে দিয়ে যাওয়া হয়েছে। অবশ্য এই আপাত সাধারণ বস্তুটা দেখে সাধারণ মানুষ হয়তো গুরুত্ব দেবে না, কিন্তু সোনাদিঘি এবং তার আশপাশের সমস্ত গ্রামবাসী এই রক্তজবার মালার তাৎপর্য জানে। এ হল হরি ডাকাতের চিহ্ন। সকালে উঠে কেউ যদি এই 20টা রক্তজবা দিয়ে বানানো মালা পায় নিজের বাড়ির উঠোনে, তার মানে আজ রাতে তাদের বাড়িতে হরি ডাকাত আসতে চলেছে। এতটাই বেপরোয়া এবং দুর্দান্ত ছিল সেকালের বাংলার ডাকাত। অনেকেই তাদের আসার আগাম নিশান হিসেবে চিহ্ন রেখে যেত আগে। যেমন অনেক ডাকাত আগের রাতে বাঁশ ফেলে দিয়ে যেত তাদের আগমনের আগাম ইঙ্গিত হিসেবে। সেই রকমই দেবী চামুণ্ডার ভক্ত হরি ডাকাত 20টা রক্তজবা দিয়ে বোনা মালা ফেলে যায় আগের রাতে। জঙ্গলের ভেতরে অবস্থিত প্রতিষ্ঠিত দেবী চামুণ্ডার পুজো করে তার গলার মালা পরবর্তী শিকারের গৃহে ফেলে দিয়ে যাওয়া হরি ডাকাতের কাজের বহু বছরের নিয়ম। এই জেলার প্রত্যেক গৃহস্বামী ভয় পায় এই রক্তজবাকে। এই মালা তাদের কাছে সর্বনাশের বার্তা হয়ে আসে। তাই তুলসী মঞ্চের পাশে পড়ে থাকা রক্তজবার মালাটা দেখেই আতঙ্কে চিৎকার করে মূর্ছা গেলেন রায়গিন্নি। তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ল বাড়ির এবং আশেপাশের লোকজন। ঘর থেকে বেরিয়ে এসে তাদের বুঝতে অসুবিধে হলো না কি দেখে রায়গিন্নি ভয় পেয়েছেন। হায় হায় করে মাথায় হাত দিয়ে বসলেন রায়কর্তা। এ কি সর্বনাশ হলো তার! আগামী মাসে মেয়েটার বিয়ে, সেই জন্য শহর থেকে কিছু গয়না বানিয়ে এনেছিলেন কয়েকদিন আগেই। ভেবেছিলেন মানে মানে এ যাত্রা পার করে দেবেন, কিন্তু এরই মধ্যে শয়তান হরি ডাকাত খবর পেয়ে গিয়েছে। তবে তো আর এবার রক্ষে নেই। বাড়িতে রক্তজবা পড়া মানে সকলে এমনিতেই হাল ছেড়ে দেয় সাধারণত, কারণ সকলেই জানে আফসোস ছাড়া কিছুই করার উপায় নেই। যদি পালাতে যাও তবে তার ফল আরও খারাপ হয়। যেখান থেকেই হোক হরি ডাকাত খুঁজে বের করে এবং হত্যা করে পলাতকদের। অতএব আশেপাশের লোকজন রায় পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারল না। বিশু বলল, এই একবার থানায় খবরটি দিলে হয় না? সে কথা শুনে কালু বুড়ো ধমক দিয়ে বলল, বাজে বকিস নি বিশু, জানিস না একে? এ হলো গিয়ে হরি ডাকাত। পুলিশ কি করবে রে? সাহস আছে কারুর? কি ক্ষমতা পুলিশের হরিকে আটকানোর? না, আসলে কাল বিল্লু বলছিল যে নতুন দারোগা বাবু নাকি জাঁদরের লোক। সে নাকি এসেই থানার অন্যদের সোজা করে দিয়েছেন। গ্রামে গ্রামে আবার নতুন করে হুলিয়া জারি করে কাগজ সেঁটেছেন হরি ডাকাতের নামে। সং নিয়ে গ্রামে গ্রামে প্রচার করছেন যে ডাকাতের কোনো খবর পেলেই যেন তাকে দেওয়া হয়। যে খবর দেবে তার পরিবারের সুরক্ষার দায়িত্ব পুলিশের। হরি ডাকাতের বিরুদ্ধে এভাবে মাঠে নামার সাহস তো গত কয়েক বছরে কেউ দেখায়নি বাবা। তাই বলি, একবার চেষ্টা করে দেখলি ক্ষতি কি? কথাটা ভুল নয়। আরও অনেকেই শুনেছে
যে নতুন দারোগা নাকি খুব সোজা লোক নন। এসেই তিনি পাকা হাতে ধরেছেন সব। তিনি পাশের গাঁয়ের জমিদার বাড়ির ছেলে। তার সঙ্গে একদল পুলিশও নাকি এসেছে শহর থেকে। লোকেরা নিজেদের মধ্যে এইসবই বলাবলি করতে থাকলো, কিন্তু কালু খুড়ো এর পর যে কথাটা বললেন সেটাও ফেলে দেওয়া যায় না। দেখুন, ও সব করতে গেলে বিপদ বাড়বে বই কমবে না। ভবিতব্য মেনে নিন রায়মশাই। টাকা শোনা গেলে সেই আবার আসবে, কিন্তু প্রাণটা তো আর আসবে না। এ কথায় সকলেই সায় দিল। এক দুটো করে সান্ত্বনা বাক্য বলে ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। পড়ে রইল শুধু রায়বাড়ির কয়েকজন। থমথমে আবহাওয়া গোটা বাড়ি জুড়ে। রায়ের বড় ছেলে মধু এখনো স্কুলে পড়ে। গত মাসে 12 বছর বয়স হয়েছে। এই বয়সের ধর্মই হল বেপরোয়া একটা ভাব। গ্রামের অন্যদের এহেন আচরণ তার কাছে ভীরুতা মনে হলো। মা আর দিদির কান্না ভেজা মুখ দেখে তার রাগ হলো। নিজেকে অসহায় মনে হলো তার। তাই মুখে কিছু না বললেও মধু মনে মনে ঠিক করলো সে থানায় যাবে। কিছু না হোক, তবু একবারটি চেষ্টা না করে বিনা বাধায় দিদির বিয়ের গয়না ডাকাতের হাতে তুলে দিতে তার মন সায় দিল না। ছোট থেকে এই হরি ডাকাত নামের এক আতঙ্কের কথা সে শুনে আসছে। এতদিন তো কেউ কিছু করতো না। এইবার যখন একটা আশার আলো আছে, সে যতই ক্ষীণ হোক, তখন দেখাই যাক না কি হয়। সকলের অলক্ষ্যে থানার দিকে রওনা দিল মধু। লম্বা লম্বা দুটো মজবুত বাঁশ, দুটোর আকার আয়তন একই। দুটোরই গায়ে সামান্য একটা করে খাঁজ করা। ওই খাঁজটা পা রাখার জন্য। ডাকাতেরা একে রনপা বলে। এই দুটো বাঁশে দু পা দিয়ে চড়ে দু হাতে তার মাথায় ভর দিয়ে ক্রোশের পর ক্রোশ দূরত্ব অনায়াসে এবং অতি দ্রুত গতিতে অতিক্রম করতে পারে হরি আর তার ডাকাত দল। কোন পুলিশ বা জমিদার বাড়ির লেঠেল বাহিনীর সাধ্যি যে এই রন পায়ে চড়া দ্রুতগামী ডাকাতদের পিছু নেয়? এই রন পায়ে ভর দিয়েই গ্রামে ডাকাতি করে গভীর জঙ্গলে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা। রাতে তাদের রন পায়ের শব্দ শুনলে নিজেদের বাড়ির মধ্যে সকলে সিঁধিয়ে যায়। বুক কাঁপে সকলের। এই বাঁশের চলার শব্দ সাধারণ লোকের কাছে সর্বনাশের সম। তার দুটো রনপা খুঁটিয়ে পরীক্ষা করে দেখল হরি ডাকাত। কোনোভাবে একটা বাঁশ মাঝপথে ভেঙে গেলে ওপর থেকে পড়ে তার আরোহীর হাত পা ভাঙবে। অতএব এই বাঁশ জোড়ার খুব যত্ন নেওয়া হয়। হরি এখন দাঁড়িয়ে চামুণ্ডার মন্দিরের সামনে। গভীর জঙ্গলের ভেতর গোপন স্থানে অবস্থিত এই মন্দির অবধি পৌঁছনোর পথ একমাত্র হরি ডাকাত আর তার দলই জানে। জঙ্গলের মধ্যে দিয়ে এই অবধি পৌঁছনোর পথ যে না জানে, সে কোনো দিন এই অবধি পৌঁছতে পারবে না। কারণ জঙ্গলের মধ্যে জায়গায় জায়গায় প্রচুর মরণ ফাঁদ পেতে রেখেছে ডাকাতরা। অন্তত 12টা জায়গায় বড় বড় গর্ত করে ভেতরে বিষধর সাপেদের ছেড়ে দেওয়া হয়েছে। তার উপর ঘাস পাতা বিছিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যেন মাটির সঙ্গে কোনো পার্থক্য না বোঝা যায়। কেউ এর মধ্যে একবার পা দিয়ে পড়লে তার মৃত্যু নিশ্চিত। এছাড়া জাল, পেরেক, বারুদ এইসব দিয়ে মরণ ফাঁদ পাতা রয়েছে গোটা জঙ্গল জুড়ে। তাই এই মন্দির ডাকাতদের নিরাপদ ঘাঁটি। হরির মাথায় রয়েছে কালো পাগড়ি, এবং সেই পাগড়ির কাপড়টা টেনে তার মুখ ঢাকা। শুধু চোখ দুটো দেখা যায় কাপড়ের ফাঁক দিয়ে। পরনে খাটো করে কোমর থেকে চামড়ার বন্ধনী দিয়ে বাঁধা ধুতি।
দলের প্রত্যেকেরই প্রায় একই বেশ। ৩০ ডাকাত ঘিরে দাঁড়িয়ে রয়েছে তাকে। খালি গায়ে তাদের পেশিগুলো চকচক করছে মশালের আলোয়। ডাকাতদের প্রত্যেকেই সশস্ত্র, কারুর কোমরে তরবারি, কারুর কাঁধে বল্লম। হরির কোমরের একদিকে একটা বাঁকা খড়গ জাতীয় অস্ত্র ঝুলছে, আর অন্যদিকে ঝুলছে একটা আগ্নেয়াস্ত্র। সবে পুজো শেষ করে উঠল হরি। এবার অঞ্জলি দেওয়া হবে। কোমর থেকে তরবারি বের করে তরবারি দিয়ে ডান হাতের বুড়ো আঙুল কেটে সে কয়েক ফোঁটা রক্ত দিল মা চামুণ্ডার চরণে। এটাই তার অঞ্জলি দেওয়ার নিয়ম। তারপর মুঠো করে হাত মাথার ওপর উঠিয়ে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় মা চামুন্ডা, জয় মা চামুন্ডা, জয় জয় মা চামুন্ডা, জয় মা চামুন্ডা, জয়। সকলে চেঁচিয়ে উঠল। আজ রাতে তাদের গন্তব্য রায়দের ভবন। জঙ্গলের সীমানা পেরিয়ে খোলা জায়গায় এসেই যে যার রণপায়ে উঠে পড়ল ৩০ জন ডাকাতের দলটা। তাদের চলার একটা নিয়ম আছে। সবার সামনে দলের একজন বাঁশের সাথে লণ্ঠন বা মশাল নিয়ে পথ দেখিয়ে আগে আগে চলে। দলের মাঝামাঝি চলেছে হরিণ নিজে। বাকিরা সেই লণ্ঠনের আলো দেখে এগিয়ে চলে লম্বা লম্বা ধাপে। প্রতি ধাপে ১২ থেকে ১৫ ফুট অবধি দূরত্ব পার করে চলেছে এক একজন। ১ ঘন্টা পথ চলার পর তারা গ্রামের সীমানায় এসে পৌঁছল। একটু বাদেই লোকালয় শুরু হবে। আকাশ আজ মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। পথ চলার জন্য আজ উপযুক্ত রাত। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে ওরা পথ চলেছে। কিন্তু আজ কেন জানি হরি ডাকাতের মনে কু গাইছে। যদিও এর কোনো কারণ থাকার কথা নয়, বরঞ্চ তাদের ভয়েই এতক্ষণে গোটা গ্রাম নিজের নিজের ঘরের কোণে সিঁধিয়ে ইষ্টনাম জপছে। গ্রামের সীমানা পেরোনোর সময় হঠাৎ করেই হরির মনে হলো তার পায়ের কাঠ দুটো যেন নরম কিছুর ওপর পড়ছে। ঘাস, কিন্তু এই রাস্তায় তো ঘাস পড়ে থাকার কথা নয়। গ্রামের প্রধান সড়কে ঘাস আসবে কোত্থেকে? কিন্তু সতর্ক হওয়ার আগেই বড় বড় পা ফেলার ফলে ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে সামনে থাকা ডাকাতরা। আর ঠিক সেই মুহূর্তে বাতাস বয়ে গেল হালকা, আর তাতেই নাকে গন্ধটা লাগলো হরির। তেলের গন্ধ। বিপদ অনুমান করে দলকে সাবধান করতে চেঁচিয়ে উঠল হরি, দাঁড়াও। ঠিক সেই মুহূর্তে দূরে একটা শব্দ আর আগুনের ফুলকি দেখা গেল, এবং পর মুহূর্তেই পায়ের নিচে বিছিয়ে রাখা শুকনো ঘাসে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। শুকনো ঘাস রাস্তায় ফেলে তাতে তেল ঢেলে রেখেছিল কেউ আগে থেকে। বন্দুকের গুলি করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফাঁদ পেতেছে কেউ ডাকাতদের জন্য। নিচের শুকনো ঘাস থেকে ডাকাতদের রণ পায়ে আগুন ধরতে বেশি সময় নিল না। অনেকেই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে একে অন্যের সঙ্গে ধাক্কা খেল। বাঁশের পা থেকে সোজা পড়ল নিচে জ্বলতে থাকা আগুনে। অনেকেই আবার জ্বলন্ত বাঁশে চেপেই পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। একে একে পড়ে যেতে লাগলো। তাদের মরণ আর্তনাদ গ্রামের প্রতিটা বাড়ি থেকে লোকে শুনতে পেল। একটু পেছনের দিকে থাকায় হরি আর কয়েকজন আগুনের গ্রাসে পড়ার আগেই পেছন দিকে ফিরে আগুনের গ্রাস থেকে নিজেদের রক্ষা করতে পারল বটে, কিন্তু তারপরেই গর্জে উঠল বন্দুক। তাদের দিকে পর পর গুলি ছুটে আসতে লাগলো। একের পর এক পড়ে যেতে লাগলো ওরা। একটা গুলি একদম হরির কান ঘেঁষে বেরিয়ে গেল। যারা পড়ে গিয়ে পালাতে চাইল, বন্দুকের গুলি তাদেরও খতম করল। ৩০ জনের মধ্যে ১২ জন হয় আগুনে অথবা গুলিতে মরল।
মাত্র 10 জন পুলিশ নিয়ে 30 জনের ডাকাত দলকে নাস্তানাবুদ করেছে বিমল। বিমল জানতো প্রথমে সে কারুর সাহায্য পাবে না। গ্রামের লোকেরা তো ভয়েই কাবু, তাই শুধুমাত্র নিজের বিশ্বস্ত পুলিশদের নিয়েই গোটা ছকটা সে করেছিল। আশেপাশের গ্রামের সকলের কাছে একটা বার্তা দিতে চেয়েছিল বিমল, এবং এর ফল সে হাতে নাতে পেল। সবাই জানল যে এই প্রথম পুলিশ জয় পেল দুর্দান্ত হরি ডাকাতের বিরুদ্ধে। গ্রামের লোকজন রাতেই দেখল গোটা ব্যাপারটা, দেখল ডাকাতদের আধপোড়া গুলিবিদ্ধ লাশ। সকাল হতে না হতেই আশেপাশের গ্রামের লোকজনও ঘটনাটা জানতে পারল। মুখে মুখে রটে গেল এই পুরো পরিকল্পনার নায়কের নাম, সোনাদিহির নতুন দারোগা বিমল বক্সী। এই ঘটনার পর 3 মাস পেরিয়ে গেছে। গভীর জঙ্গলে মা চামুন্ডার মন্দিরে বসে আছে হরি ডাকাত একা। তার কপালে চিন্তার ভাঁজ। গত 15 বছরে যা হয়নি এখন তাই ঘটা শুরু করেছে। গত কয়েক মাস ধরে একের পর এক অভিযান বিফল হচ্ছে তাদের। ওই রায়দের বাড়ির ডাকাতি অসফল হওয়ার পর থেকেই এই সমস্যাটা শুরু হয়েছে। এতদিন যে হরি ডাকাতকে সকলে অপরাজেয় ভাবত, তাদের মনের সেই ধারণা দূর হতে ওই একটা মাত্র ঘটনাই যথেষ্ট ছিল। লোকের মুখে মুখে ঘটনা ছড়িয়ে পড়েছে পুরো জেলায়, আর এর ফলেই এতদিন যেসব থানা ভয়ে তাদের লেজ মারাত না, তারাও ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে। হরি ডাকাতের কারবারের মূলই হলো ভয়। মানুষের মনে এতটাই ভয় ঢুকিয়ে দাও, তাদের বুঝিয়ে দাও যে আইন প্রশাসন সবকিছু বৃথা, তুমি অসহায়, দুর্বল। অত্যাচার আর অরাজকতার প্রতি আত্মসমর্পণই বেঁচে থাকার একমাত্র উপায়। বেঁচে থাকতে গেলে সব মুখ বুজে মেনে নিতে হবে। এই ধারণাটা সে গত 15 বছর ধরে গ্রামের মানুষের মনে ঢুকিয়ে দিয়েছিল। অর্ধেক কাজ তো তাতেই হয়ে যেত। ডাকাতি করার আগে ওই রক্ত জবার মালা ফেলে গৃহস্থের মনে যে অসহায়তার অনুভূতি সৃষ্টি করত, তাতেই ডাকাতির অর্ধেক কাজ হয়ে যেত। কিন্তু সেই ভয়টাই মানুষের মন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। হরি ডাকাতের ডাকাতির এই নিয়ম যা 15 বছর আগে শুরু হয়েছে, সেটাই এখন সমস্যা সৃষ্টি করছে। বাড়ির উঠোনে ডাকাতির আগের রাতে রক্ত জবার মালা ফেলে দেওয়া তাদের রীতি, কিন্তু এখন মালা পেলেই বাড়ি থেকে খবর দেওয়া হচ্ছে পুলিশে। সরকার বাহাদুরের মদতে পুলিশ এখন অনেক বেশি সশস্ত্র, এবং তারা হয় ডাকাতির আগে না হয় পরে তাদের ওপর চড়াও হচ্ছে। হয়তো কয়েকবার তারা লুটের মাল নিয়ে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু প্রতিটি অভিযানেই পুলিশের গুলিতে ডাকাত দলের 1-2 জন করে প্রাণ দিচ্ছে। এই বিমল দারোগা নিত্য নতুন ফন্দি বের করছে ডাকাতদের শায়েস্তা করার জন্য। অন্য থানাগুলোও এখন তার কাছে সাহায্য নিচ্ছে। গ্রামে গ্রামে সে সাহসী যুবকদের এক করে ডাকাতদের বিরুদ্ধে মোর্চা তৈরি করেছে। সেই সঙ্গে জুড়েছে কিছু জমিদারদের লেঠেল বাহিনী। পুলিশের নির্দেশে তারা যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে লাঠি চালানোর। এই জমিদাররাই আগে মাস গেলে দক্ষিণা তুলে দিত হরির হাতে, তারাই এখন গিয়ে পুলিশের সঙ্গে জুড়েছে। আসলে ভয় দিয়ে গড়া প্রাসাদ অনেকটা তাসের ঘরের মতো হয়। যেদিন একটা তাস নড়ে যায়, সঙ্গে সঙ্গে সব তাস একে একে ভেঙে পড়তে থাকে। পুলিশের গুলিতে প্রতি অভিযানেই 1-2 জন করে ডাকাত মরছে। মাত্র কয়েক মাসে হরি ডাকাতের দলের সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে সর্বসাকুল্যে 26। মানে গত কয়েক মাসে প্রায় অর্ধেক ডাকাতকে নিকেশ করে দিয়েছে দারোগা বিমল বক্সী। এভাবে চললে খুব তাড়াতাড়ি হরি ডাকাতেরই আর অস্তিত্ব থাকবে না। এই পরিস্থিতিতে কি করণীয় তাই ভাবছে ধীরু, অর্থাৎ হরি ডাকাত।
এখন হরি ডাকাতের ডান হাত ধীরু ডাকাতি দলের সর্দার হয়েছে। যদিও সে কথা অন্যেরা জানে না, আসল হরি ডাকাত 10 বছর আগেই ডাকাতি ছেড়ে দিয়েছে। আসল সর্দারের সাথে কোনো যোগাযোগই নেই ধীরুর। তার একনিষ্ঠ অনুগামী ছিল ধীরু, সর্দারের ডান হাত। পুরো দলের মধ্যে সর্দারের মুখ দেখার সৌভাগ্য একমাত্র তারই হয়েছিল। তবে মুখ দেখলেও হরি ডাকাতের আসল পরিচয় ধীরুও জানত না। সর্দার মাঝে মাঝেই উল্কার মতন উদয় হতেন, ডাকাতি করতেন এবং নিজের ভাগ নিয়ে চলে যেতেন। হরি ডাকাত মুখ ঢেকেই থাকত, অতএব তার জায়গা ধীরুর নিতে খুব একটা অসুবিধে হয়নি। সবাই জানল যে ধীরু বিদায় নিয়েছে, আর হরি আছে। এরপর থেকে আর কোনো দিন সর্দারের সঙ্গে দেখা হয়নি তার। এতদিনে হয়তো হরি ডাকাত মরে ভূত হয়ে গেছে। এখন তাকে পাশে পেলে হয়তো এই সমস্যার একটা সমাধান তিনি বাতলে দিতেন। সর্দার থাকলে নিশ্চয়ই উপায় কিছু একটা হতোই। ধীরু নিজেও জানে যে আসল হরির মতো ব্যক্তিত্ব তার নেই। ও সর্দারের চোখ দুটো দেখেছে, তাতে খেলা করত আদিম হিংস্রতা। দেখলেই বুক কেঁপে উঠত সকলের। মাত্র 5 বছরে সর্দার হরি ডাকাতকে প্রায় কিংবদন্তিতে পরিণত করেছিল। গণহত্যা বহুবার ধীরু ডাকাতও ঘটিয়েছে, গাঁ উজাড় করে দিয়েছে, কিন্তু আসল হরির নৃশংসতার ধারে কাছেও যেতে পারেনি। সাক্ষাৎ শয়তান ছিল লোকটা। ধীরু ভাবছিল কি করবে সে। রক্ত জবা ফেলে আগাম সংকেত দেওয়া বন্ধ করে দেবে? কিন্তু এ যে তাদের বহুদিনের রীতি। সর্দার স্বয়ং ছিলেন মা কালীর ভক্ত, নিজের হাতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। থানার তৎকালীন দারোগা আর 3 জমিদারের মুন্ডু ওই হাঁড়ি কাঠে বলি দিয়ে উৎসর্গ করেছিলেন মা চামুণ্ডাকে, এবং সেই খবর ছড়িয়ে পড়েছিল লোকের মুখে মুখে। কেঁপে উঠেছিল গোটা জেলা। পুলিশদের মধ্যে তড়িঘড়ি বদলি নেওয়ার হিড়িক উঠেছিল। জমিদাররা রাতারাতি তাদের ছেলেপুলেদের অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। এই ঘটনার পরেই হরি ডাকাত নামটা মানুষের মনে ত্রাসের অপর নাম হয়ে উঠেছিল। হরি নিয়মিত পুজো দিতেন অভিযানের আগে, এবং মায়ের গলার মালাটা নির্দিষ্ট বাড়ির সামনে ফেলে আসার নিয়ম তাঁরই বানানো। সেই নিয়ম ধীরু ভাঙবে, তাতে যে মা চামুণ্ডা ক্ষুণ্ণ হবেন, মায়ের কোপ দৃষ্টি পড়বে তাতে। তাছাড়া এখন এই রক্ত জবার নিয়ম লঙ্ঘন করলে তাতে হিতে বিপরীত হবে। পুলিশ লোকজনকে বোঝাবে যে হরি ডাকাত ভয় পেয়েছে। তবে উপায় কি? এখন তবে ধীরুকে এমন কিছু করতে হবে যেমনটা তার সর্দার করেছিল, এমন কিছু যাতে আবারও লোকজন বুঝতে পারে যে তারা কতটা সম্বলহীন, অসহায়। তার ভয়ের সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আগের সর্দারের দেখানো পথেই হাঁটতে হবে ধীরুকে। এখন যা যা ঘটছে এসবের মূলে আছে একজন, ওই সোনাদিহির নতুন দারোগা বিমল বক্সী। তার নামটা মনে পড়তেই জ্বলে উঠল ধীরু। সে ঠিক করে নিয়েছে তার আগামী পদক্ষেপ কি হবে। এই মায়ের মন্দিরেই নরবলি দেবে সে, আর সেই ভোগের প্রসাদ হবে বিমল দারোগা। তার মুন্ডুহীন লাশ টাঙিয়ে দেবে মাঝ রাস্তায়, যাতে সকলে দেখে যে হরি ডাকাতের শত্রুদের কি পরিণতি করে হরি ডাকাত। শত্রুর রক্তে স্নান করেই শুরু হবে হরি ডাকাতের দ্বিতীয় অধ্যায়। আরও একবার কেঁপে উঠবে গ্রামের পর গ্রাম। রাতের দ্বিতীয় প্রহর। বিমল কলকাতায় থেকেছে, তাই তার কাছে এটা খুব একটা রাত নয়, কিন্তু গ্রামে এটা অনেক রাত। পাশের গাঁ বামনবাড়ি থেকে নদীপথে ফিরছিল বিমল।
গিয়েছিল সেই থানার দারোগার সাথে দেখা করতে, কারণ হরি ডাকাতকে সে একা শেষ করতে পারবে না তা সে জানে। তবে বিমল জানত যে তার দেখা দেখি যদি অন্যান্য দারোগারাও সক্রিয় হয়ে ওঠে তবে তা সম্ভব। ঠিক তাই হয়েছে। এক এক করে এতদিন নিষ্ক্রিয় হয়ে বসে থাকা প্রতিটা থানা আবার সক্রিয় হয়ে উঠেছে। আসলে মানুষের পিঠ ঠেকে গিয়েছে গত 15 বছরে। শুধু একটা ধাক্কার দরকার ছিল, তাহলেই সকলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ছিল। অনেক আগে থেকেই বিমল শুধু সেই ধাক্কাটুকু দিয়েছে। এই যে বিভিন্ন থানার দারোগা এখন তাকে ডাকছে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাই পাশের গ্রামের দারোগার সঙ্গে পরামর্শ করতেই সেখানে গিয়েছিল বিমল। কেষ্ট মাঝির নৌকোতে ফিরছে সে। রাতের অন্ধকারে জলপথে গোপনে যাতায়াত করতে সুবিধে আছে, তাই গরুর গাড়িতে স্থলপথে না গিয়ে কেষ্টর নৌকোই তার একার পক্ষে বেশি সুরক্ষিত। কেষ্ট যথারীতি নৌকো বাইতে বাইতে বকে চলেছে। নদীর জলের ছলছল শব্দ, চাঁদের জ্যোৎস্না আর ঠান্ডা বাতাস, সবকিছুই বড় ভালো লাগছিল বিমলের। কেষ্ট কথা বলা থামালে আরো ভালো লাগতো, কিন্তু এ তার দাদুর পুরনো লোক, কিছু বললে কষ্ট পাবে। তাই বিমল কিছুই শুনছে না, শুধু মাঝে মাঝে হুঁ হাঁ করছে। নৌকো প্রায় ঘাটের কাছে পৌঁছে গিয়েছে। ঘাটে দুজন সশস্ত্র পুলিশ দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। কিছুক্ষণ বাদেই নৌকোটা ঘাটে ভিড়বে। দাদু সম্ভবত বাড়িতে এখনো জেগে বসে আছেন, তার অপেক্ষা করছেন। তখনই একটা জিনিস চোখে পড়ল বিমলের। চাঁদের আলোয় দেখল ঘাটের ধার ঘেঁষে কয়েকটা সরু সরু ছোট গাছের ডাল খাড়া হয়ে উঠে আছে জলের ওপর। পদ্মের ডাল, ওগুলো থেকে ফুল তুলে নেওয়া হয়েছে। কোনো শহুরে মানুষের কাছে এই দৃশ্য অতি সাধারণ মনে হলেও ছোটবেলার 10টা বছর গ্রামে মানুষ হওয়া বিমলের চোখে অত সহজে ফাঁকি দেওয়া যায় না। ওগুলো এক একটা জলে ডুবে থাকা মানুষ। বিমল জানে ওই ফাঁপা ডালের মাথা জলের ওপরে, আর অন্য মাথা ডুবে থাকা মানুষটার মুখে আছে। এভাবেই জলে ডুবে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে লোকগুলো, এবং এরা যে কারা সেটা বুঝতেও একটু দেরি হলো না বিমলের। নৌকার খোলে পিস্তলটা রেখেছিল, সেখানে হাত দিয়ে পিস্তলটা বের করতে গেল, কিন্তু দেখল ব্যাগে পিস্তলটা নেই। গেল কোথায়? সে কেষ্ট মাঝির দিকে তাকালো। কেষ্ট অন্যদিকে তাকিয়ে আছে, বোধহয় কিছু বুঝতে পারেনি। মুহূর্তের মধ্যে নৌকোতে উঠে এলো 4-4টে ডাকাত। বিমলের গলায় বাঁকা খড়গ ধরে একজন বলল, এই খবরদার, কোনো চালাকির চেষ্টা করবি না দারোগা, নাহলে এক্ষুনি তোর ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যাবে। দ্রুত চিন্তা করছে বিমল, কিভাবে তার খোঁজ পেল হরি? তার নৌকো পথে আসার কথা তো গোপন ছিল, গ্রামের কেউ জানতো না। জানতো শুধু। সত্যিটা উপলব্ধি করতেই পেছন ফিরে নৌকোর উল্টো দিকে বসে থাকা কেষ্ট মাঝির দিকে তাকালো বিমল। ব্যাগে সিল নেই দেখেই সন্দেহটা তার মনে হয়েছিল। বিমলের বুঝতে বাকি রইল না, মাঝ নদীতে হঠাৎ জলে যে ভারী কিছু পড়ার একটা ঝুপ করে শব্দ হয়েছিল, সেটা আসলে তার পিস্তলের। কেষ্ট মাঝি দাঁড়িয়ে আছে হাত জড়ো করে, তার চোখের দিকে চোখ রাখছে না সে। রাগে ক্ষোভে চেঁচিয়ে উঠল বিমল, কেষ্ট কাকা, এত বড় বেইমানিটা তুমি আমার সঙ্গে করতে পারলে? হ্যাঁ, বেইমানি? হ্যাঁ,
কেষ্ট তোর সাথে বেইমানি করবে কি করে? ও তো বহু বছর যাবত আমাদের লোক। তোর খবর আমায় না দিলে সেইটাই বরং বেইমানি হতো রে। কিরে কেষ্ট, যা বলিছেন সর্দার। বিমলের দু চোখে তীব্র আক্রোশে আগুন জ্বলছে, কিন্তু এই মুহূর্তে সে অসহায়। তার কিছুই করার নেই। তোমরা আমায় নিয়ে কি করতে চাও? মারতে হয়তো দেরি করো না হরি ডাকাত। শুধু শুধু এইটুকু যেন যে আমি তোমাদের ভয় পাই না। আমি গেলেও অন্য দারোগা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেই। সরকার বাহাদুর তোমাদের শেষ করতে বদ্ধপরিকর, তা তা তোমরা জেনে রেখো। আমি জানি তো, আমি জানি তুই অন্য দারোগাদেরও আমার বিরুদ্ধে উস্কে দিয়েছিস। তাই তোকে এখানে মারলে কোনো লাভ নেই। তাদের মনে ভয় জাগাতে হবে আবার, ঠিক আগের মতো। আর সেই জন্যই তোকেই দরকার। তোকে এমন ভাবে মারবো যে কলকাতায় সরকার বাহাদুরের বুক পর্যন্ত কেঁপে উঠবে। জয় মা চামুন্ডা, জয় মা চামুন্ডা। আরে ওই ওই কেষ্ট, নৌকোর মুখ ঘুরিয়ে এবার আমাদের ঘাটে নিয়ে চল তো দেখে। যে আগে সর্দার। বিমল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করল ডাকাত সর্দার। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিমল। সর্বনাশ হয়েছে। কৃষ্ণমূর্তির সামনে বসে মালা জপছিলেন বিষ্ণুপদ। শিবুর ডাকে ধ্যানভঙ্গ হলো তার। কি হয়েছে? সর্বনাশ হয়েছে কর্তা। ছোট বাবুকে হরি ডাকাতে তুলে নিয়ে গিয়েছে। সে কি? কয়েকজন দেখেছে কর্তা তাদের। আজ রাতে নৌকায় ফেরার সময় মাঝ নদী থেকেই তাকে তুলে নিয়ে গিয়েছে হরিয়া তার দল। হাত পা কাঁপছে বিষ্ণুপদর। দু হাতে মুখ ঢেকে বসে পড়লেন তিনি। যে ডাকাত কিনা বন্দীদের হাতে পাওয়া মাত্রই খুন করে, সে হত্যা না করে অপহরণ করে নিয়ে গিয়েছে বিমলকে। তার মানে হয় অত্যাচার করে প্রতিশোধ নেবে, আর নয়তো নরবলি দেবে, কিংবা দুটোই। না না, এখন ভেঙে পড়ার সময় নয়। তার নাতি তার একমাত্র বংশপ্রদীপ, তার কিছু হতে দেবেন না তিনি। মুখ তুলে বিষ্ণুপদ বললেন, শিব, দাদু ভাই কার নৌকোয় ফিরছিল রে? আগে আমাদের কেষ্ট মাঝি নৌকোতে কর্তা। নামটা শুনেই তার বুঝতে বাকি রইল না কি ঘটেছে। কেষ্টই তবে বেইমানি করেছে বিমলের সঙ্গে। কর্তা, শিবুর ডাক কানে ঢুকল না বিষ্ণুপদর। সাড়া না পেয়ে আরেকবার ডাকল শিবু। কর্তা, আমরা এখন কি করবো কর্তা? তুই থানায় যা শিবু, আর সেই সাথে পাশের গাঁয়ের থানায় খবর দে। থানায় শহরের যেসব পুলিশ অফিসাররা আছেন তারাই ব্যবস্থা নেবেন। বেশ কর্তা, আমি চাই। দাঁড়া, আরো কিছু কাজ আছে, একটু অপেক্ষা কর। উঠে ভেতরের ঘরে ঢুকে গেলেন বৃদ্ধ। টেবিলে বসে কাগজ কলম দিয়ে কিছু একটা লিখলেন তিনি। খানিকক্ষণ বাদে হাতে একটা চিঠি নিয়ে বেরিয়ে এলেন। সেটা শিবুর হাতে দিয়ে বললেন, এই কাগজটি থানায় গিয়ে পুলিশের হাতে দিবি, কেমন? যে আগে কাগজে কি লেখা আছে শিবু তা বুঝল না, কারণ সে লিখতে পড়তে জানে না। যা, আর দেরি করিস না। আর যাওয়ার আগে কেষ্ট মাঝিকে বলবি আমার সঙ্গে দেখা করতে। শিবু বেরিয়ে যাচ্ছিল, দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আর কর্তা আপনি?
আমিও যাচ্ছি, তুই এগো আর কেষ্টকে আসতে বল আমার কাছে। শিবু বেরিয়ে যেতেই একা ঘরে মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়লেন বিষ্ণুপদ। হাত জোর করে নিজের উপাস্য ঈশ্বরকে স্মরণ করলেন। আর কত শাস্তি দিবি তুই আমায়, আর কত শাস্তি দিবি? যথেষ্ট পীড়া ভোগ কি আমি করিনি এত বছরে? একে একে সবই তো হারিয়েছি আমি। এইবার কি নিজের শেষ সম্বল ওই নাতিটাকেও কেড়ে নিবি তুই? যেদিন নাতিটা প্রথম ফিরে এলো সেদিনই তার দু চোখে আগুন দেখেছিলেন বিষ্ণুপদ। সেই পরিচিত বেপরোয়া তেজ তার নাতির চোখে, সেই দুর্দণ্ড প্রতাপ জমিদার বংশের তেজ। এই দৃষ্টি তিনি চিনতে পেরেছিলেন। এই যে তাঁরই নিজের যৌবনকালের চোখের দৃষ্টি, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি তাঁর। কিন্তু এখন আর হাহুতাশ করে কি হবে? তখনই কেন বাধা দিলেন না তিনি নাতিকে? কিন্তু বাধা দিলেও সে কি শুনত? বাপ মায়ের মৃত্যুর বদলা নেওয়া থেকে সন্তানকে কি করেই বা বিরত রাখতে পারেন তিনি? না, ভেঙে পড়ার সময়ে নয়। এখনো হাতে সময় আছে। হয়তো সময় মতো পৌঁছতে পারলে নাতিকে বাঁচানো যাবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, একটা উপায় আছে, একটাই উপায়। চাবির গোছা আর লণ্ঠন তুলে নিলেন বিষ্ণুপদ। নিচে নেমে এসে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। বাগানের উত্তর কোণের দিকটা জঙ্গল হয়ে আছে। একটা ছোট্ট টালির ঘর আছে সেখানে। দরজায় পুরনো তালা ঝুলছে। দরজার সামনে গজিয়ে ওঠা ঘাস দেখলেই বোঝা যায় অনেক অনেক দিন এই ঘর খোলা হয়নি। চাবির গোছা খুঁজে জং ধরা তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দিলেন বিষ্ণুপদ। ভেতরে ঢুকে লণ্ঠনটা মেঝেতে নামিয়ে রাখলেন তিনি। তখনই তার কানে গেল বাইরে থেকে কে যেন ডাকছে। বড় কর্তা, আমারই দেখিছেন? বিষ্ণুপদ ঘুরে তাকিয়ে দেখলেন কেষ্ট মাঝি এসে দাঁড়িয়েছে। আপনারই এদিকে আসতে দেখি চলে এলাম। ছোট কর্তার খবর পেয়েছেন নিশ্চয়। আমি অনেক চেষ্টা করলাম বাধা দেওয়ার, কিন্তু এ বুড়ো হারে। বিষ্ণুপদর চোখের দিকে চোখ পড়তেই থেমে গেল কেষ্ট। ধক ধক করে জ্বলছে সেই চোখ। বুড়ো কর্তার ডান হাতে ধীরে ধীরে যে জিনিসটা উঠে আসছে সেটা দেখতে অনেকটা দেরি করে ফেলল কেষ্ট। বড় তরবারির কোপটা সোজা এসে পড়ল কেষ্টর গলার বাম দিকে। তরবারিটায় মূর্ছে ধরেছিল অনেকদিনের অব্যবহারে, তাই এক কোপে মাথাটা আলাদা হলো না। ফলাটা অর্ধেক অবধি ঢুকে আটকে গেল। কেষ্টর মুখ আর গলা দিয়ে গলগল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তার শরীরটা কাঁপছে, চোখ উল্টে গিয়েছে। পা দিয়ে ধাক্কা দিয়ে কেষ্টকে ঠেলে তরবারিটা টেনে বের করে আনলেন বিষ্ণুপদ। কেষ্ট মেঝেতে পড়ে গেল। কিছুক্ষণ জল থেকে ডাঙায় তোলা মাছের মতো কাঁপল। তারপর স্থির হয়ে গেল তার শরীর। ধুলো পড়া মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। হাতের তরবারি খানিকটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন বিষ্ণুপদ। ঘরের ভেতরে ঢুকে এক গাদা জিনিসের মধ্যে কিছু একটা খুঁজতে লাগলেন। ভেতরে অনেক ধুলোমাখা জিনিস পড়ে আছে। তার মাঝেই কাপড় মুড়ে পড়ে আছে দুটো লম্বা মতো জিনিস। সেই দুটো কাঁধে তুলে নিলেন তিনি। হাতে তুলে নিলেন লণ্ঠন। বহু দিনের অনভ্যাসে তার বুড়ো শরীর প্রতিবাদ করল। টনটন করে উঠল তার দেহ। তবুও সেসব উপেক্ষা করে বেরিয়ে গেলেন তিনি। ভেতরে পড়ে রইল কেষ্ট মাঝির রক্তাক্ত মৃতদেহ।
বিষ্ণুপদর হাতে এখন সময় বড়ই কম, অনেকটা পথ যেতে হবে। তাই এখন একটাই উপায়। ব্যস্ত হাতে কাপড় খুলতেই বেরিয়ে এলো লম্বা সমদৈর্ঘ্যের দুটি বাঁশ। রনপা। মা চামুণ্ডার গুহা মন্দিরের ভেতর হাঁড়ি কাঠের সাথে বাঁধা হয়েছে বিমলকে। মাথাটা রাখা হয়েছে হাঁড়ি কাঠের মাঝে, হাতের সাথে পাও বাঁধা হয়েছে তার, যার ফলে বিশেষ নড়তে পারছে না বিমল। তার গলা হাঁড়ি কাঠে ঢোকানো, আর ঘাড়ের ওপরে আরও একটা কাঠ দিয়ে মাথাটা আটকানো রয়েছে। মুখে কাপড় বাঁধা, তাই কথাও বলতে পারছে না। আঘাতের ফলে তার মাথার পেছনটা এখনো টনটন করছে। মাথাটা নাড়াতে পারছে না, শুধু একটু মাথা তুলে সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছে সে। তার সামনেই রয়েছে চামুণ্ডা কালীর কুচকুচে কালো পাথরের মূর্তি। করাল অতি ভয়ঙ্কর রূপ মায়ের, রক্তলাল আঁখি পল্লব আঁকা কালো মুখে। চোখের তারায় লাল দুটো চুনি পাথরে আগুনের আলো ঠিকরে জলজল করছে। না জানি কোন হতভাগ্য জমিদারের দোষাখানা থেকে লুটে আনা হয়েছিল ওই মূল্যবান পাথর দুটো। সোনা আর রূপোর গয়না মায়ের একমাত্র আভরণ। গলায় মুন্ডমালা, চার হাতের এক হাতে খড়গ, অন্য হাতে মুন্ডু, অন্য হাতে ধরা একটা রক্তজবার মালা, আর একটা হাত অভয় মুদ্রা দেখাচ্ছে। চোখের দৃষ্টি ভয়ঙ্কর, আর সেই সাথে রক্তলাল দীর্ঘ লোল জিহ্বা বুক অবধি ঝুলে রয়েছে, যেন শিকারের রক্তপান করতে প্রস্তুত এই ভয়ঙ্কর দেবী মূর্তি। এই বিভৎসরূপী দেবী মূর্তির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। দেবীর সামনে দাঁড়িয়ে তার পুজো করছে ডাকাত সর্দার হরি, আর অন্যদিকে একটা কাঠের ওপর রাখা রয়েছে একটা মস্ত বড় ভারী খাঁড়া। মশালের আলো প্রতিফলিত হয়ে তার ধারালো ধাতব ফলাটা সোনার মতো চকচক করছে। বিমল জানে আর কিছুক্ষণ বাদেই ওটা নেমে আসবে তার ঘাড়ে। বহুবার মন্দিরে পশু বলেই সে দেখেছে, কিন্তু কোনোদিন ভাবেনি যে একদিন তাকেও এইভাবেই মরতে হবে। নিজের বুড়ো আঙুল কেটে রক্ত বের করে তার কয়েক ফোঁটা থালায় রাখা সিঁদুরে ফেলল হরি। সেই রক্তমাখা সিঁদুর দিয়ে প্রথমে টিকা লাগানো হলো বড় খাঁড়াটার ফলায়, তারপর টিকা আঁকা হলো বিমলের কপালে। মন্ত্রোচ্চারণে গম গম করছে গুহার ভেতর। চারিদিকে দাঁড়িয়ে রয়েছে মত্ত উন্মত্ত ডাকাত দল। আজ তাদের শান্ত করতে পারে একমাত্র রক্ত, নর রক্ত। আজ আবার বহু বছর পর মা নরবলি পাবেন। মা চামুণ্ডার হাতে ধরা রক্ত জবার মালাটা তুলে এনে বিমলের গলায় পরিয়ে দেওয়া হলো। চোখ ফেটে জল আসছে বিমলের। সে আর নির্ভীক দুর্দান্ত দারোগা নেই এখন। এখন সে এক অসহায় অনাথ কিশোর মাত্র, যে নিজের বাপ মায়ের মৃতদেহ দেখেছে মাত্র 10 বছর বয়সে, আর তার নিজের পরিণতি হতে চলেছে আরো ভয়ঙ্কর। মানুষের মৃত্যু তার কপালে নেই, পশুর মতো মৃত্যু ঘটতে চলেছে তার। নিজের অসহায়তায় কান্না পাচ্ছে বিমলের। মন্ত্রপাঠ থামিয়ে জয়ধ্বনি দিয়ে উঠল হরি ডাকাত। জয় মা, জয় মা। ধীরু ওরফে হরি এবার প্রণাম করে এগিয়ে গিয়ে দুহাতে তুলে নিল বড় খাঁড়াটা। সেটাকে নিজের কপালে ভক্তি ভরে ঠেকিয়ে প্রণাম করল। তারপর এসে দাঁড়ালো বলিকাঠের পাশে। বিমলের মুখের সামনেই একটা থালা রাখা হয়েছে। তার কাটা মাথাটা
তাতেই পড়বে। তারপর সেটা উৎসর্গ করা হবে মা চামুণ্ডার উদ্দেশ্যে। দুহাতে খাঁড়ার হাতলটা ধরে বার কয়েক মাথার ওপর উঠিয়ে নামিয়ে পরীক্ষা করে নিল ধীরু। এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করতে হবে। একটা মাত্র শক্তিশালী কোপ। এটাই বলির নিয়ম। যদি একবারে মুণ্ডচ্ছেদ না হয় তবে মা সেই বলি গ্রহণ করবেন না। মাথার ওপর দু হাতে ভারী খাঁড়াটা তুলে ধরল ধীরু। সকলে চেঁচিয়ে উৎসাহিত করছে তাকে। জয় মা চামুণ্ডা, জয় মা চামুণ্ডা, জয় মা। বিমল চোখ বুজে ফেলল। শেষ, জয় মা। সব শেষ। দাঁড়া ধীরু, থেমে যা, এ আমার আদেশ। আচমকা কোথা থেকে যেন সব শব্দ ছাপিয়ে গমগমে একটা কণ্ঠস্বর ভেসে এলো। মুহূর্ত মধ্যে সব যেন স্থগিত হয়ে গেল। ভারী খাঁড়াটা আর নেমে এলো না বিমলের ওপর। সশব্দে মাটিতে পড়ে গেল। সর্দার, কি ঘটেছে বুঝতে পারছে না বিমল। ঘাড় ঘোরানোর অবকাশ তার নেই। চোখের কোণ দিয়েও দেখতে পাচ্ছে না দরজার দিকটা। তবে কেউ একজন যে এসে ঢুকেছে এবং তাতেই ডাকাতদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটা সে বুঝতে পারছে। ডাকাতদের মধ্যে কে একজন চেঁচিয়ে বলে উঠল, এই এই কে তুই? এখানে এলি কি করে? মুখ সামলে বিশু, জানিস এ কে? এ আমাদের সর্দার, আমাদের আসল সর্দার, হরি ডাকাত। ডাকাত দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। নবীনরা বুঝতে না পারলেও দলের পুরনো ডাকাতরা কিছুটা হলেও অনুমান করতে পারছে। তারা 10 বছর আগে বুঝেছিল যে তাদের সর্দার বদল হয়েছে, কিন্তু ডাকাত দলের স্বার্থে তারা সেটা মেনে নিয়েছিল। কারণ নতুন সর্দার আসল সর্দারের মতো না হলেও যথেষ্ট যোগ্য ছিল। বিমল এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। হরির গলা শুনতে পাচ্ছে বিমল। গলাটা কেমন যেন একটা মানুষ নিজের আসল কণ্ঠস্বর বদলে নকল ভারী গলায় কথা বললে এরকম হয়, কিন্তু তবু গলাটা যেন। সর্দার, সর্দার আপনি ফিরে এসেছেন। এত বছর পর আপনি এসেছেন। আমি জানতাম সর্দার, আমাদের বিপদের সময় আপনি ঠিকই ফিরে আসবেন। ধীরু দেখা দেখি অন্য কয়েকজন পুরনো ডাকাতও এগিয়ে গেল আগন্তুকের দিকে। ধীরু তার সামনে হাত জোড় করে বলল, আমি আপনারই অনুগত সর্দার। এই ধীরু একমাত্র হরি ডাকাতের অনুগত। আমি জানি ধীরু, আমি জানি, কিন্তু এই নরবলি তুই দিতে পারবি না ধীরু। এই আমার আদেশ, ছেড়ে দে ওকে। নতুন ডাকাতরা কিছুই বুঝতে পারছে না ব্যাপার কি। কে এই লোকটা? কিন্তু হরিকে এই লোকটা ধীরু ডাকাত বলে ডাকছে কেন? তবে কি সে আসল হরি ডাকাত নয়? কি হচ্ছে কি এখানে? ধীরু আদেশ দিল, এই তোরা দেখছিস কি? খুলে দে দারোগাকে। সর্দারের কথা কানে যায়নি নাকি? কয়েকজন এগিয়ে এসে দ্রুত হাত পায়ের বাঁধন খুলে দিতে লাগলো বিমলের। ধীরু বলল, সর্দার, আপনি এত বছর পর ফিরে এলেন কেন? ফিরে আসতে বাধ্য হলাম আমি। মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল গতকাল। বলেছেন এই বলি তিনি চান না। এইবার আগন্তুকের মুখ দেখতে পেল বিমল। ঠিক মুখ নয়, কেবল দেখল লোকটার মাথায় পাগড়ি, আর সেই পাগড়ির কাপড় টেনেই মুখটা বাঁধা, পরনে রক্তাম্বর বস্ত্র। ধীরু কিছুটা অবিশ্বাস আর কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বেশ, তবে তাই হোক। এমনিতেও সর্দার যখন ফিরে এসেছে তখন আমাদের আর চিন্তা নেই। এই দারোগাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেল। না, ওর চোখ বেঁধে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়েছো। ধীরু কিছু একটা বলতে গেল, কিন্তু হরি ডাকাতের অগ্নিদৃষ্টি তার দিকে পড়তেই
সে চুপ করে গেল। ইশারায় দুজন ডাকাতকে বলল হরি যেমন বলছে তেমনটাই করতে। মুখের কাপড় খুলে সেটা চোখে বাঁধা হলো বিমলের। হাত বাঁধাই ছিল, শুধু পায়ের দড়ি খোলা হলো। দুজন মিলে তাকে বন্দুকের ডগায় ঠেলে নিয়ে যেতে লাগলো মন্দিরের বাইরের দিকে। হরি ডাকাতের পাশ দিয়ে তাকে নিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল বিমল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, দাদু? চমকে উঠল আসল হরি ডাকাত। ধীরু অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বললি? কি বললি দারোগা? গলার স্বর পাল্টাবার চেষ্টা করলেও আমি তোমায় চিনতে পেরেছি। শোনো ধীরু ডাকাত, তোমাদের সর্দার হরি ডাকাতের আসল পরিচয় শোনো। আর এক দণ্ড নয়, এক্ষুনি ওর মুখ বেঁধে নিয়ে যাও এখান থেকে। কেন কেন হরি ডাকাত? ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ যে তোমার নাতিকে মেরে ফেলবে? যখন নিজের হাতে আমার বাবা নিজের একমাত্র মেয়ের স্বামীকে কেটে টুকরো করেছিলে তখন ভয় করেনি? হ্যাঁ, তখন একবারও মনে হয়নি আমার কথা? ধীরু আর অন্যান্য ডাকাতেরা বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি করবে বুঝে উঠতে পারছে না। বিমল বলে চলল, শোনো শোনো তোমরা সবাই, এই লোকটা তোমাদের আর আমাদের সবাইকে বোকা বানিয়েছে। হরি ডাকাতের আসল পরিচয় সে সোনাদিহির জমিদার বিষ্ণুপদ ঘোষ, আমার দাদু। কোনো দৈবাদেশ নয়, নিজের নাতিকে বাঁচাতে এখানে এসেছে এই ভণ্ড। এখনই হত্যা করো আমায়, বলি দাও আমায় দেবীর কাছে, দাও। ডাকাত দলের মধ্যে আলোড়ন উঠল। ধীরু জিজ্ঞাসা করল, সর্দার, এই দারোগা যা বলছে তা কি? হ্যাঁ হ্যাঁ, সব সত্যি, সব সত্যি। বিশ্বাস না হলে এই নীচ লোকটার মুখের কাপড় সরিয়ে দেখে নাও। ততক্ষণে কাঁধের সঙ্গে ঘষে চোখের কাপড় কিছুটা সরিয়ে ফেলেছে বিমল। হরি ডাকাত ধীরে ধীরে তার মাথার পাগড়ি আর কাপড় খুলে ফেলল। আর এই বেশ রেখে লাভ নেই, শেষ রক্ষা হলো না। আজীবন যে মুহূর্তটার আশঙ্কায় বিষ্ণুপদ জ্বলেছেন সেই মুহূর্ত এখন আসন্ন। বৃদ্ধ বিষ্ণুপদ এগিয়ে এলেন বিমলের দিকে। হাত জোর করে কান্নায় ভেঙে পড়লেন তার সামনে। আমায় ক্ষমা করিস দাদু ভাই, পারলে আমায় ক্ষমা করে দিস। আমি যে হরি ডাকাত ছিলাম এককালে, আমার কোনো ব্যবসা ছিল না কোনোদিন। ব্যবসার কাজে যে মাঝে মাঝে আমি বাড়ি ছেড়ে দূরে যেতাম, তা আসলে এই দলের সঙ্গে ডাকাতি করতে। কেউ আমার পরিচয় জানতো না। হ্যাঁ হ্যাঁ, আমি বিষ্ণু, আমি হরি। কিন্তু কেন কেন তুমি আমার বাবাকে মারলে? কেন আমার মায়ের, নিজের মেয়ের এই সর্বনাশটা করলে তুমি? আমি করতে চাইনি দাদু ভাই, আমি জানতাম না। সত্যি বলছি, কেউ কি জেনে শুনে নিজের সর্বনাশ করে? সেই রাতে তোর বাপ কাউকে না জানিয়ে সোনাদিহি আসছিল বজরায়। আমি জানতাম না যে ওই বজরায় সে থাকতে পারে। রাতের অন্ধকারে বজরায় যাত্রীদের মুখ দেখতে পাইনি স্পষ্ট, দেখার চেষ্টাও করিনি। কিন্তু তখন কি আর জানতাম যে নিজেই আমি নিজের জামাইয়ের হত্যার আদেশ দিচ্ছি। লোভে অন্ধ ছিলাম আমি, কোনোদিন পরোয়া করিনি কাকে হত্যা করছি। নির্দ্বিধায় রক্তপাত করে গিয়েছি বছরের পর বছর। আর সেই পাপের শাস্তি মা চামুন্ডা আমায় দিলেন সেই রাত্রে। সেদিন আমারই আদেশে বিধবা হলো আমার মেয়ে, আত্মহত্যা করলো সেই শোকে। না 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 না, হ্যাঁ দাদু ভাই, আমি তোর বাপের খুনি। আমি 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 তোর মাকে বিধবা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আমার ক্ষমা হয় না, হয় না। আমার এই পাপের ক্ষমা নেই।
এতক্ষণ হতভম্ব হয়ে সবকিছু শুনছিল ডাকাতরা। সম্বিত ফিরল বন্দুকের গুলির শব্দে। গুহা মন্দিরের বাইরে থেকে বন্দুকের গুলির আওয়াজ ভেসে আসছে। সতর্ক হয়ে উঠল তারা, যে যার অস্ত্র তুলে নিল হাতে, ছুটল বাইরের দিকে। কিন্তু বাইরের থেকে পর পর গুলির শব্দ আসছে। হতবাক দৃষ্টিতে বিমল চেয়ে আছে দাদুর দিকে। বিষ্ণুপদ বললেন, যখন পরে বাড়ি ফিরে জানতে পারি যে কি পাপ আমি করে ফেলেছি, আমি সেই দিনই ডাকাতি ছেড়ে দিই। আমার ডান হাত ছিল ওই ধীরু, সেই আমার জায়গা নেয় দলে। আর আর আমি আমি মা চামুণ্ডাকে ত্যাগ করে কৃষ্ণের ধর্ম পালন করে নি। তোকে এই গ্রাম, এই পাপের মাটি থেকে, আমার থেকে দূরে পাঠিয়ে দিই। কিছুটা তোর ভালোর কথা ভেবে, আর আর কিছুটা কিছুটা ভয়। আমার মনে ভয় ছিল যে একদিন হয়তো সত্যিই তোর সামনে প্রকাশ হয়ে যাবে। তুই জানতে পারবি যে তোর বাপের হত্যাকারী এই আমি, তোর দাদু। তোর মায়ের সর্বনাশ করেছে তার নিজের বাপ, তোর দাদু। কিন্তু পাপকে ছাড়ে না। সবই আমার কর্মফল। না হলে তুই এত বছর বাদে এই গ্রামেই দারোগা হয়ে আসতিস না। আর তারপর ভাগ্যের ফের দেখ, তোকে বাঁচাতে আমাকে ফিরতেই হলো এই মা চামুণ্ডার পদতলে। তাকে অস্বীকার করার সাজা আমি পেলাম, কিন্তু আমার পাপের সাজা তোকে পেতে দেব না আমি। বাইরে কারা এসেছে? পুলিশ। এখানে আসার আগে সব স্বীকার করে তোর থানায় সব কথা জানিয়ে একটা চিঠি পাঠিয়েছিলাম শিবুর হাতে। তাতে জঙ্গলের গুপ্ত পথ ধরে ডাকাতের ডেরায় পৌঁছনোর রাস্তাও বুঝিয়ে লিখেছিলাম। সেই পথ ধরেই পুলিশ এসে গিয়েছে। ধীরু ডাকাত এতক্ষণ সব কথা শুনছিল। এবার সে রাগে চিৎকার করে উঠল, শেষমেশ নিজের দলের সাথে বেইমানি করলে সর্দার। হ্যাঁ, এর ফল তোমায় ভুগতে হবে। তোমার যে নাতির জন্য তুমি আমাদের সঙ্গে বেইমানি করলে, তার লাশ তুমি নিজের চোখে দেখবে। আজ নিজের চোখে দেখবে। মুহূর্তের মধ্যে কোমর থেকে তরবারি তুলে নিল ধীরু। কোপ বসাতে গেল বিমলের ওপর, আর ঠিক তখনই গর্জে উঠল বিষ্ণুপদর পিস্তল। কাটা কলা গাছের মতো গুহার মাটিতে পড়ে গেল ধীরু ডাকাতের প্রাণহীন দেহটা। বুকের ছিদ্র থেকে রক্ত বেরিয়ে আসছে। বাইরে প্রবল যুদ্ধ চলছে পুলিশ আর ডাকাতদের মধ্যে। বিষ্ণুপদ উঠে দাঁড়ালেন, নাতির মাথায় হাত রাখলেন আশীর্বাদের ভঙ্গিতে। বিমলের গলা থেকে রক্ত জবার মালাটা খুলে নিলেন তিনি। প্রণাম করে সেটা পরলেন নিজের গলায়। এদিকে হাত বাঁধা বলে বিমল কিছু করতেও পারছে না। ধীরে ধীরে দেবী মূর্তির দিকে এগিয়ে যাচ্ছেন বিষ্ণুপদ। তারপর মাটিতে পড়ে থাকা বলির খড়গটা তুলে দেবী মূর্তির উদ্দেশ্যে বললেন, আজ আজ মাকে বলির অঙ্গীকার করা হয়েছে। মা, তোর এত খিদে, আমার মেয়ে জামাইকে খেয়েও তোর শান্তি হয়নি? আমার নাতির রক্ত চাই তোর? না মা, না, তা আমি হতে দিতে পারি না। কিন্তু আজ তোকে হতাশ হতে হবে না মা। ভাবি তুই রক্ত পাবি। আমার রক্ত পান করে তুই তুষ্ট হ। এবার মুক্তি দে আমাকে, আমায় মুক্তি দে। আমার রক্তে ধুয়ে দে আমার সকল পাপ। জয় মা, জয় মা, জয় মা। মাথা ঝুঁকিয়ে হাঁটু গেড়ে মূর্তির সামনে বসে পড়লেন বৃদ্ধ। দু হাতে ধারালো খড়গ নিজের ঘাড়ের ওপর তুলে ধরলেন। কি ঘটতে চলেছে সেটা উপলব্ধি করে বাঁধা অবস্থাতেই দাদুর দিকে ঝাঁপিয়ে পড়ল বিমল। না 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 দাদু, না দাদু, না না না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাত
ছেড়ে দিয়েছেন বিষ্ণুপদ, আর সাথে সাথেই ভারী ধারালো খড়গোটা সবেগে নেমে এলো। এক কোপে মুন্ডচ্ছেদ হলো বিষ্ণুপদ ওরফে হরি ডাকাতের। কাটা মুন্ডটা গড়িয়ে পড়ল মা চামুণ্ডার পায়ের কাছে। রক্ত ছিটে এসে লাগলো বিমলের গায়ে। সেই রাতে পুলিশের গুলিতে মারা যায় ডাকাত দলের অবশিষ্ট ডাকাতরা। পুলিশ এসে বিমলকে খুঁজে পায় মা চামুণ্ডার মূর্তির পায়ের কাছে। পাথরের মতো বসেছিল সে, আর তার পাশেই রক্তে ভেসে যাচ্ছিল তার দাদু বিষ্ণুপদ ওরফে হরি ডাকাতের মুন্ডহীন ধড়। কাটা মাথাটা কালীমূর্তির পায়ের সামনেই পড়ে আছে তখনও, যার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি লেগেছিল। এভাবেই শেষ হলো সোনাদিহি গ্রামের এক কুখ্যাত নৃশংস আর দুঃখের একটা অধ্যায়। এতক্ষণ আপনি শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী রক্তজবা, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।